হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ গ্রামার সলিউশন। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লজ নিয়ে। ক্লজ কি, ক্লজ কত প্রকার, কি কি ক্লজকে আমরা কিভাবে চিনব, সব কিছু ডিটেলস আলোচনা করব এই ক্লাসে। তো রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের ক্লজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরু করছি। ক্লজ। হোয়াট ইজ ক্লজ? এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেইনস এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব। অর্থাৎ ক্লজ হলো এমন এক শব্দ সমষ্টি যার মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে। এই ক্লজকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যাকে আমরা বলি মেইন ক্লজ, এবং অন্যটি হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ক্যান স্ট্যান্ড অ্যাজ এ সেন্টেন্স বাই ইটসেলফ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বাক্যের অন্য কোনো অংশের উপরে নির্ভর করে না। এখানে ইন্ডিপেন্ডেন্ট এই যে ওয়ার্ডটি দ্বারা আমরা কি বুঝতে পারি? ইন্ডিপেন্ডেন্ট কথার অর্থ হলো স্বাধীন, অর্থাৎ যে ক্লজটি অন্য কোনো ক্লজের উপরে নির্ভর করে না, নিজেই নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, সেটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। হোয়াট ইজ ডিপেন্ডেন্ট ক্লজ? এ ডিপেন্ডেন্ট ক্লজ ইজ নট আ কমপ্লিট সেন্টেন্স বাই ইটসেলফ। ডিপেন্ডেন্ট ক্লজ নিজে কখনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরেই নির্ভর করে, সেজন্য এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা এখানে দেখলাম ক্লজ মেনলি দুই প্রকার। একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ, এবং অপরটি হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথমটি হলো নাউন ক্লজ, দ্বিতীয়টি হলো অ্যাডজেক্টিভ ক্লজ এবং তৃতীয়টি হলো অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ, এই তিনটি ক্লজ নিয়ে আমরা পরে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ। তো চলো এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। ফার্স্টে যে এক্সাম্পলটি আছে, আই লাইক দ্য ড্রেস, আমি ড্রেসটি পছন্দ করি। এখানে বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট আছে এবং একটি ভার্ব আছে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে সবসময় আমাদের মনে রাখতে হবে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে, এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য কারোর উপরে নির্ভর করতে হবে না। বাক্যটি নিজেই তার অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে। আই লাইক দ্য ড্রেস, আমি ড্রেসটি পছন্দ করি। তাহলে এই বাক্যটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, সেজন্য এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ। নেক্সট, বিরাট প্লেস ক্রিকেট, বিরাট ক্রিকেট খেলে। এখানে বিরাট সাবজেক্ট আছে এবং প্লেস ভার্ব আছে এবং বাক্যের অর্থ সম্পূর্ণ করছে, তাহলে এটাও একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট বাক্যটি হলো ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। এই বাক্যটিতে একটি সাবজেক্ট এবং ভার্ব আমরা খুঁজে পাচ্ছি এবং বাক্যটি সম্পূর্ণ অর্থও প্রকাশ করছে, সেজন্য এটিও একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হি কামস উইথ মি, সে আমার সাথে আসে। তাহলে এখানেও সাবজেক্ট পাচ্ছি এবং ভার্ব পাচ্ছি এবং বাক্যটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, সে আমার সাথে আসে, হি কামস উইথ মি। তাহলে এটাও একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এর অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজ বা কারোর উপরে নির্ভর করতে হচ্ছে না। তাহলে যতগুলো এক্সাম্পল দিয়েছি সব এক একটি সিম্পল সেন্টেন্স। এখন দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা কনজাংশন দ্বারা অ্যাড করে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করব এবং তার মধ্যে দেখব কোনটি কোন ক্লজ। যেমন দেখো, আই লাইক টু ডু গার্ডেনিং বাট আই ডোন্ট হ্যাভ টাইম, আমি বাগান করতে ভালোবাসি কিন্তু আমার সময় নেই। তাহলে এখানে আমরা দুটি ক্লজ পাচ্ছি, আই লাইক টু ডু গার্ডেনিং এই একটা ক্লজ, বাট আই ডোন্ট হ্যাভ টাইম কিন্তু আমার সময় নেই, এই যে আই ডোন্ট হ্যাভ টাইম এটিও একটি ক্লজ। তাহলে দুটি ক্লজ আমরা এখন অর্থটা দেখব। আই লাইক টু ডু গার্ডেনিং, আই সাবজেক্ট পাচ্ছি, এই লাইক টু ডু করতে পছন্দ করি, এখানে ভার্বও পাচ্ছি আমরা। আই লাইক টু ডু গার্ডেনিং, আমি বাগান করতে পছন্দ করি। তাহলে আমি বাগান করতে পছন্দ করি, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। এবার এই যে কনজাংশন বাট, এই বাট দিয়ে যুক্ত করেছি আরও একটি সিম্পল সেন্টেন্সকে, আই ডোন্ট হ্যাভ টাইম, আমার সময় নেই এই বাক্যটিকে, এবং এটাও সম্পূর্ণ নিজের অর্থ প্রকাশ করছে। তাহলে এই দুটো সবই সিম্পল সেন্টেন্স, এই দুটো সিম্পল সেন্টেন্সকে বাট দিয়ে যুক্ত করা হয়েছে। এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা বাট দিয়ে যুক্ত করেছি। এখানে প্রথম ক্লজটির অর্থ প্রকাশের জন্য দ্বিতীয় ক্লজের উপরে নির্ভর করতে হচ্ছে না,
আবার দ্বিতীয় ক্লজটি অর্থ প্রকাশের জন্য প্রথম ক্লজের উপরেও নির্ভর করতে হচ্ছে না। তাহলে এখানে দুটি ক্লজই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা কি শিখলাম? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় নিজেই একটি সম্পূর্ণ অর্থপূর্ণ বাক্য, যা নিজের সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপরে নির্ভর করে না। দুটি সিম্পল সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বানাতে পারি অ্যান্ড, বাট, অর, সো, নর, ইয়েট এই সমস্ত কনজাংশন দ্বারা যুক্ত করে। তো এরপরে আমরা আলোচনা করব ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে। ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় নিজের অর্থকে প্রকাশ করার জন্য অন্য ক্লজের উপরে নির্ভর করে। প্রথমেই বলেছি এ ডিপেন্ডেন্ট ক্লজ ইজ নট আ কমপ্লিট সেন্টেন্স বাই ইটসেলফ। তো চলো এখন এক্সাম্পল দেখে নেওয়া যাক। ইফ ইউ ডোন্ট কল মি আই ওয়ন্ট কাম। যদি তুমি আমাকে কল না করো আমি আসবো না। তাহলে এখানে দুটি ক্লজ আমরা দেখতে পাচ্ছি, ইফ ইউ ডোন্ট কল মি, আরেকটি ক্লজ হলো আই ওয়ন্ট কাম। এই যে দুটি ক্লজকে যুক্ত করবে কনজাংশন দ্বারা, এখানে আমরা ইফ দিয়ে যুক্ত করেছি। ইফ ইউ ডোন্ট কল মি আই ওয়ন্ট কাম, যদি তুমি আমাকে না ডাকো আমি আসবো না। এই যে পোর্শনটা আছে এর অর্থ কি সম্পূর্ণ হচ্ছে? না। ইফ ইউ ডোন্ট কল মি, যদি তুমি আমাকে না ডাকো, তাহলে তারপরে কি? তারপরে কিছু নেই, তাহলে সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। সেই জন্য এটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এর অর্থ প্রকাশের জন্য বাক্যের অন্য ক্লজের উপরে নির্ভর করতে হচ্ছে। আই ওয়ন্ট কাম, আমি আসবো না। এই যে আমি আসবো, আই ওয়ন্ট কাম, এর অর্থ কিন্তু সম্পূর্ণ। তাহলে আমরা এখানে দুটি ক্লজ পেলাম। ইফ ইউ ডোন্ট কল মি এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, আই ওয়ন্ট কাম এটি হলো মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট সেন্টেন্সটি হলো উই প্লেড ইন দ্য গার্ডেন আনটিল দ্য সানসেট। তাহলে এখানে দুটি ক্লজ আমরা দেখতে পাচ্ছি, উই প্লেড ইন দ্য গার্ডেন একটা ক্লজ, আনটিল দ্য সানসেট যতক্ষণ না সূর্যাস্ত যাচ্ছে ততক্ষণ আমরা বাগানে খেলা করেছি। তো উই প্লেড ইন দ্য গার্ডেন, আমরা বাগানে খেলা করেছি, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। তাহলে এই অংশটুকুকে আমরা পেয়ে যাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসাবে। আনটিল দ্য সানসেট, যতক্ষণ না সূর্য অস্ত যাচ্ছে, তাহলে যতক্ষণ না সূর্য অস্ত যাচ্ছে তার পরের কোনো অংশ নেই, অর্থাৎ এই ক্লজটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। সেই জন্য আমরা এটাকে বলছি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট, শি নোজ দ্য পারসন হু ক্যান হেল্প আস। এখানে দুটি ক্লজ ব্যবহার করা হয়েছে। শি নোজ দ্য পারসন এই একটি ক্লজ, আর হু ক্যান হেল্প আস যে আমাদেরকে সাহায্য করতে পারে। শি নোজ দ্য পারসন সে ব্যক্তিটিকে জানে, হু ক্যান হেল্প আস যে আমাদেরকে সাহায্য করতে পারে। শি নোজ দ্য পারসন সে ব্যক্তিটিকে জানে বা সে লোকটিকে জানে, এই যে অংশটুকু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাহলে এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হু ক্যান হেল্প আস এই যে সাবঅর্ডিনেট কনজাংশন হু দিয়ে যুক্ত করা হয়েছে পরের ক্লজটিকে, তাহলে এই ক্লজটি হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। দো আই ওয়াজ ডিটারমাইন্ড আই ওয়াজ স্ট্রেসড, যদিও আমি দৃঢ় সংকল্পিত ছিলাম, আই ওয়াজ স্ট্রেসড আমি চিন্তিত ছিলাম। দো আই ওয়াজ ডিটারমাইন্ড এই যে একটা অংশ, যদিও আমি দৃঢ় সংকল্পিত ছিলাম, এই যে অংশটুকু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না, আই ওয়াজ স্ট্রেসড। বাকি যে ক্লজটি আছে আই ওয়াজ স্ট্রেসড এটার সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, এটি হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর দো আই ওয়াজ ডিটারমাইন্ড এই অংশটুকু ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে নির্ভর করছে। প্রথম ক্লজটি দ্বিতীয় ক্লজের উপরে অর্থ প্রকাশের জন্য নির্ভর করছে, তাহলে এই প্রথম ক্লজটি হবে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ এবং পরের ক্লজটি হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ। আই ভিজিটেড দ্য টাউন ওয়্যার দে মেট। আই ভিজিটেড দ্য টাউন ওয়্যার দে মেট। আই ভিজিটেড দ্য টাউন এখানে ক্লজটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, বাট ওয়্যার দে মেট তারা যেখানে সাক্ষাৎ করেছিল এই ক্লজটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না, তাহলে এই ক্লজটি অর্থ প্রকাশের জন্য প্রথম ক্লজের উপর নির্ভর করছে, তাহলে এই ক্লজটি হলো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ।